লালন ফকির ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তার গানের মধ্যে সন্ধান পাওয়া যায় এক বিরল মানব দর্শনের। লালন শাহ, যিনি লালন ফকির বা লালন শাহ নামেও পরিচিত, তার মৃত্যুর 140 বছর পর আজও বেঁচে আছেন তার গানের মাঝে। তার লেখা গানের কোনো পাণ্ডুলিপি ছিল না, কিন্তু গ্রাম বাংলায় আধ্যাত্মিক ভাবধারায় তার রচিত গান ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। লালন ফকিরকে বাউল সম্রাট বা বাউল গুরু হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই 19 শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে। তিনি প্রায় 2000 গান রচনা করেছিলেন বলে লালন গবেষকেরা বলছেন। গেল বলে একিয়াজ কারখানা, জাদ গেল বলে। লালন শাহের জীবন কাহিনী অনেকটাই রহস্যময়। লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি, তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন। লালন ফকিরের সঠিক জন্ম ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে। কোনো লালন গবেষক মনে করেন 1774 সালের 24শে অক্টোবর বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ভাড়ারা গ্রামে লালন জন্মগ্রহণ করেছিলেন সম্ভ্রান্ত এক হিন্দু কায়স্থ পরিবারে। বাবা মাধবকর ও মা পদ্মাবতীর একমাত্র সন্তান ছিলেন লালন, কিন্তু এ বিষয়ে দ্বিমত আছে। কেউ বলেন তার জন্ম ঝিনাইদহে, কেউ বলেন যশোরে। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কথিত আছে শৈশবে পিতৃবিয়োগ হওয়ায় অল্প বয়সে তার উপর সংসারের দায়িত্ব এসে পড়েছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের সুযোগ তার হয়নি। কোনো গবেষকের বিবরণ অনুযায়ী প্রতিবেশী বাউল দাস ও অন্যান্য সঙ্গীদের নিয়ে পুণ্য স্নান বা তীর্থ ভ্রমণ সেরে ঘরে ফেরার পথে লালন বসন্ত রোগে গুরুতরভাবে আক্রান্ত হন। রোগ বৃদ্ধি পেলে অচৈতন্য লালনকে মৃত মনে করে সঙ্গীরা কোনো রকমে তার মুখাগ্নি করে তাকে নদীতে ভাসিয়ে দেয়। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে, ভাবিরে অমূল্য নিধি। এক মুসলমান রমণী নদীকূল থেকে লালনের সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলেন, কিন্তু তার একটি চোখ নষ্ট হয়ে যায়। এরপর বাড়ি ফিরে গেলে সমাজপতি ও আত্মীয় স্বজন মুসলমানের গৃহে অন্ন জল গ্রহণ করার অপরাধে সমাজে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ব্যথিত লালন চিরতরে গৃহত্যাগ করেন। বলা হয় এই ঘটনা সমাজ সংসার, শাস্ত্র আচার এবং জাত ধর্ম সম্পর্কে তাকে বীতশ্রদ্ধ করে তোলে এবং এখান থেকে হয় তার নতুন জন্ম। বাউল গুরু সিরাজ শাহের কাছে দীক্ষা নেয়ার পর কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে আখড়া স্থাপন করে তার প্রকৃত সাধক জীবনের সূচনা হয়। তোরা
যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে, এই ছিল লালনের দর্শন। বৈষ্ণব সহজিয়া, বৌদ্ধ সহজিয়া ও সুফিবাদের সংমিশ্রণে মানবগুরুর ভজনা, দেহকেন্দ্রিক সাধনায় লালন প্রদর্শিত বাউল ধর্মের মূল মন্ত্র। লালন ফকির বিশ্বাস করতেন সব মানুষের মধ্যেই বাস করে এক মনের মানুষ। দেহের ভেতরেই সেই মনের মানুষ বা যাকে তিনি অচিন পাখি বলেছেন তার বাস। লালন ফকিরের যখন আবির্ভাব ঘটেছিল সেই সময়টা বাঙালির জীবনের এক ক্রান্তিকাল। পলাশীর যুদ্ধে স্বাধীনতার সূর্য তখন অস্তমিত। গ্রামীণ সমাজ নানাভাবে বিভক্ত। ধর্ম, জাত পাত ইত্যাদি নিয়ে সমাজে ছিল বিভিন্ন সমস্যা। লালন এই জাতপাত ও ধর্ম বর্ণ বিভেদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি চেয়েছিলেন একটি জাত, ধর্ম, বর্ণ, গোত্রহীন সমাজ গড়ে তুলতে। সবকিছুর ওপরে তিনি স্থান দিয়েছিলেন মানবতাবাদকে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতেও দেখা যায়নি। নিজের সাধনা দিয়ে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। এছাড়া লালন সংসারী ছিলেন বলে জানা যায়। তার সামান্য কিছু জমি ও ঘর বাড়ি ছিল। লালন অশ্বারোহণে দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়সে অশ্বারোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতেন। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবদ্দশায়ও বিদ্যমান ছিল। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকার মহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল বলেছেন, সাইজি হিন্দুকে মুসলমান একথা আমিও স্থির বলিতে অক্ষম। বিভিন্ন সূত্র থেকে জানা যায় লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতেও দেখা যায়নি। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। তার রচিত গানে এর পরিচয় পাওয়া যায়। প্রবাসী পত্রিকার নিবন্ধে বলা হয়, লালনের সকল ধর্মের লোকের সাথেই সুসম্পর্ক ছিল। মুসলমানদের সাথে তার সুসম্পর্কের কারণে অনেকেই তাকে মুসলমান বলে মনে করতেন। আবার বৈষ্ণব ধর্মের আলোচনা করতে দেখে হিন্দুরা তাকে বৈষ্ণব বলে মনে করতেন। কাঙাল হরিনাথ তাকে জানতেন, মীর মোশাররফ চিনতেন। ঠাকুরদের হাউস বোটে যাতায়াত ছিল তার। লেখক জলধর সেন বা অক্ষয় কুমার মৈত্রেও তাকে সামনাসামনি দেখেছেন কতবার, গান শুনেছেন, তবু জানতে পারেননি লালনের জাত পরিচয়, বংশধারা বা ধর্ম। লালন শুধু জাতপাতের বিরুদ্ধেই সোচ্চার ছিলেন না, সামাজিক অনাচার, বিভেদ, বৈষম্য এবং সামন্ত শোষণের বিরুদ্ধেও তিনি রুখে দাঁড়িয়েছিলেন। শিলাইদহের ঠাকুর জমিদাররা যখন প্রজাপীড়ন আরম্ভ করলেন তখন কুমারখালীর কাঙাল হরিনাথ তার গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় ঠাকুর জমিদারদের বিরুদ্ধে খবর প্রকাশ করেন। এতে ঠাকুর জমিদাররা কাঙাল হরিনাথকে শায়েস্তা করার জন্য গুন্ডা নিয়োগ করেন। লালন ফকির তখন তার এই বন্ধুকে রক্ষা করার জন্য তার শিষ্যদের নিয়ে জমিদারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। এইভাবে লালন ফকির তার সময়ে সমাজের সমস্ত শোষণ, সামাজিক অনাচার ও ভেদ বিচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তবে বিভিন্ন সূত্রে জানা যায় ঠাকুর জমিদারদের পরিবারের অনেকের সঙ্গেই লালন ফকিরের ভালো সম্পর্ক ছিল। যদিও ঠাকুরদের সঙ্গে প্রজাপীড়নের অভিযোগ নিয়ে লালনের সংঘাত হয়, বলা হয় 19 শতকের শিক্ষিত সমাজে লালনের প্রচার ও গ্রহণযোগ্যতার পেছনে ঠাকুর পরিবারের ভূমিকা ছিল। লালনের জীবদ্দশায় তার একমাত্র স্কেচটি তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। লালনের মৃত্যুর বছরখানেক আগে 1889 সালের 5ই মে পদ্মায় তার বজরায় বসে তিনি এই পেন্সিল স্কেচটি তৈরি করেন, যা ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। কুমারখালীর ছেউড়িয়ায় নিজের আখড়ায়
1890 সালের 17 অক্টোবর, বাংলা 1297 সালের 1 কার্তিক 116 বছর বয়সে দেহত্যাগ করেন মহাত্মা ফকির লালন শাহ। মৃত্যুর প্রায় 1 মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর দিন ভোর 5টা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং এক সময় তার শিষ্যদের বলেন, আমি চলিলাম, এবং এর কিছু সময় পরই তার মৃত্যু হয়। তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি। তারই উপদেশ অনুসারে ছেউড়িয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভিতর তার সমাধি গড়ে তোলা হয়। তার মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকরী পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ইহার জীবনী লিখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তাহার নিষেধক্রমে বা অজ্ঞতাবশত কিছুই বলিতে পারে না। লালনের গান ও দর্শনের দ্বারা অনেক বিশ্ববিখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক প্রভাবিত হয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ লালনের মৃত্যুর 2 বছর পর তার আখড়া বাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে 150টি গান রচনা করেন। তার বিভিন্ন বক্তৃতা ও রচনায় তিনি লালনের প্রসঙ্গ তুলে ধরেছেন। লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতেও লালনের রচনাশৈলীর অনুকরণ দেখা যায়। তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন। লালনের সঙ্গীত ও ধর্মদর্শন নিয়ে দেশ বিদেশে নানা গবেষণা হয়েছে ও হচ্ছে। 1963 সালে ছেউড়িয়ায় আখড়াবাড়ি ঘিরে লালন লোকসাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এরপর লালন লোকসাহিত্য কেন্দ্রের বিলুপ্তি ঘটিয়ে 1978 সালে শিল্পকলা একাডেমির অধীনে প্রতিষ্ঠিত হয় লালন একাডেমি।